আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর SC44 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আগের দুটি প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে, যারা আগেরগুলি দেখোনি প্লেলিস্ট বানানো আছে, দেখে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, প্রথম যে 14টি এমসিকিউ থাকে, তো এখানে যে প্রশ্নগুলো করানো হবে সেটা হচ্ছে কি, যে ক্লাস না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, 14টা এমসিকিউ, এই যে 14টা এমসিকিউ আছে সেটা করানো হবে, আর 4টে 1 নম্বরের প্রশ্ন থাকে সেটা করানো হবে, আর 2 মার্কসের প্রশ্ন থাকে 5টা, এই 10। তার মানে টোটাল এই 28 মার্কসের কিন্তু প্রশ্ন আলোচনা এখানে করা হবে। প্রথম প্রশ্ন দেখব যে নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে বলে। তাহলে আমরা যেটা বীজ হবে, যেটা দেখছি আমরা, যে এটা ভ্রূণস্থলী, এটা যদি ভ্রূণস্থলী দেখি, এটা যদি হয় ভ্রূণস্থলী, তাহলে ভ্রূণস্থলীর এখানটা ভ্রূণ সৃষ্টি হবে, এটা ধরে নিচ্ছি ভ্রূণ হবে জাইগোটটা, আর এইটা যেটা রয়েছে আমরা ধরে নিচ্ছি এটা শস্য হবে 3N, তাহলে এটা ভ্রূণস্থলী। এর বাইরে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে ভ্রূণপোষক কলা, এটা ভ্রূণপোষক কলা। এটা ভ্রূণপোষক কলা। আর তার বাইরে যদি দেখি, এরকমভাবে আমরা দেখতে পাবো ইনার ইন্টেগুমেন্ট, এটা আউটার ইন্টেগুমেন্ট। দিয়ে পুরোটাকে একটা কি বলবো, এই পুরোটা হচ্ছে ডিম্বক, তাহলে ডিম্বক। তাহলে এবার এই ভিতরের অংশটা, এটাকে কি বলছি, এটা এটা বলছি ভ্রূণপোষক কলা, ভ্রূণপোষক কলা, বা এটা কি বলে, কি নিউসেলাস। এই যেখানে দেখতে পাচ্ছি নিউসেলাস, এই নিউসেলাসকেই বাংলায় আমরা কি বলছি, এটাকেই বলছি ভ্রূণপোষক কলা। তাহলে নিউসেলাস বা ভ্রূণপোষক কলা, এটা কি হয়, এটা 2N প্রকৃতির হয়। আর ভিতরে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা, তাহলে এটাকে আপাতত কি বলছি, এটাকে বলছি ভ্রূণ, যেটাও কি হয় 2N। বেশ, এবার এই যেটা দেখতে পাচ্ছি, এটা কি, এটা প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এটা কি হবে, এটা 3N, তাহলে এটা 3N। তাহলে এবার যেটা দেখতে পাচ্ছি, এই যে ভিতরের এটা বীজে, এই ডিম্বকটা পুরো কিসে পরিণত হবে, এই ডিম্বকটা পরিণত হবে পরবর্তীকালে, এই পুরো আমি এই অংশটার কথা বলছি, এখান থেকে পুরো এই অংশটা যেটাতে পরবর্তীকালে পরিণত হবে সেটা কি, সেটা হচ্ছে বীজ। এবার এই যে ভ্রূণের পরিস্ফুটন হবে, তো তার জন্য কিন্তু এই যে ভ্রূণপোষক কলা, এই ভ্রূণপোষক কলাকে এই ভ্রূণ পুরো কী করে নেয়, ভ্রূণ পুরো শোষণ করে নেয়, কিসের জন্য, পুষ্টির জন্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায়, যে কিছুটা এই ভ্রূণপোষক কলা বা নিউসেলাসের অংশ অবশিষ্ট থেকে যায়, তখন সেই বীজটাকে কি বলবো, সেই বীজটাকে বলবো পেরিস্পার্মিক বীজ, বা ওই অবশিষ্টাংশ, ওই অবশিষ্টাংশ নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত, তাই তাকে কি বলবো, তাকে বলবো পেরিস্পার্ম, আর সেই বীজটাকে বলবো পেরিস্পার্মিক বীজ। তার মানে এখানে বলতে কি চাইছি, যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, এই যেটা, এটা কি, আমি এখন যেখানে মার্ক করছি এটা, এই অংশটা, তাহলে এটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম কি, ভ্রূণপোষক কলা। তাহলে এই ভ্রূণপোষক কলাটা কি হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে শেষ না হয়ে গিয়ে কিছুটা থেকে যাচ্ছে, ওই অবশিষ্ট অংশটা তখন কি বলবো, পেরিস্পার্ম, আর যেখানে থাকবে তাকে বলবো পেরিস্পার্মিক বীজ। বেশ, আর তারপরে এই অপশনটা যেটা দেখতে পাচ্ছি এন্ডোস্পার্ম, তাহলে এই যে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এই এন্ডোস্পার্মটাই কি গঠন করবে, এন্ডোস্পার্ম, বা যেটাকে বলছি কি শস্য, এন্ডোস্পার্ম বা শস্য, যেটা কি হবে, যেটা 3N প্রকৃতির হবে। আর পেরিকার্প যদি বলি, তাহলে এটা ফলের অংশ, একটা ফল, তাহলে ফ্রুট বা যেটাকে ফল বলছি, তাহলে এর বিভিন্ন অংশ যদি দেখি, তাহলে কি দেখব,
এই একটা এটা যদি আর্ম হয় তাহলে একদম এই বাইরে এটাকে, বাইরের একদম এই লেয়ারটাকে, এই একটা অংশ, ভিতরে এই একটা অংশ, আর এই যে বীজের একদম গায়ে লেগে থাকবে এই একটা অংশ, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো পেরিকার্প, এটাকে বলবো মেসোকার্প, আর এটাকে বলবো এন্ডোকার্প। তাহলে এখানে পেরিকার্প কি বলছিল? এই ফলের বাইরের ত্বকটাকে বলতাম কি? পেরিকার্প। তাহলে নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তা হলো পেরিস্পার্ম। আর তাছাড়া এখানে যেগুলো বললাম এন্ডোস্পার্ম কোনটা কিভাবে কি হয় এগুলো অবশ্যই মনে রাখবো। আর এটা আউটার ইন্টেগুমেন্ট, আর এটা ইনার ইন্টেগুমেন্ট, আর এইটাকে কি বলবো? মাইক্রোপাইল। বা এটাকে কি বলবো? ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। পরবর্তী প্রশ্ন দেখব, ওভিউলেশন। তাহলে ওভিউলেশন মানে কি? এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি কি? ওভিউলেশন, বা এখানে ব্র্যাকেটে বলা আছে কি? ডিম্বাণু নিঃসরণ। তাহলে আমরা যদি দেখি একটা ওভারি, এটা একটা ওভারি, তাহলে ওভারিতে এখানে এটা আমরা যদি ধরে নিই যে গ্রাফিয়ান ফলিকাল, এখানে উসাইট আছে, তাহলে একটা যখন এখানে একটা কি বলবো? এলএইচ সার্জ, এলএইচ সার্জ কি? রক্তে এলএইচ এর মাত্রা বৃদ্ধি পাওয়া। তাহলে এলএইচ এর মাত্রা একদম সর্বাধিক বৃদ্ধি পেল, সেটাকে কি বলছি? এলএইচ সার্জ। আর যখন এলএইচ সার্জ হবে তখন কি হবে? এর মধ্যে যে উসাইটটা আছে এটাকে কি বলছি? গ্রাফিয়ান ফলিকাল। এই পুরোটাকে বলছি গ্রাফিয়ান ফলিকাল, বাংলাতেই লিখি। তাহলে কি? গ্রাফিয়ান ফলিকাল। তাহলে এটা কি বলছি? গ্রাফিয়ান ফলিকাল। আর গ্রাফিয়ান ফলিকালের মধ্যেই যেটা রয়েছে, তাহলে এটাকে কি বলছি? এটাকে বলছি উসাইট। আর যখন এই এলএইচ সার্জ হবে তখন কি হবে? এই উসাইটটা বেরিয়ে চলে আসবে। তাহলে এই যে উসাইটটা আছে সেটা বেরিয়ে চলে যাবে, আর যেটা পড়ে থাকবে সেটা কি? সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম। আর এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়ের মধ্য থেকে যে গ্রাফিয়ান ফলিকাল রয়েছে, সেই গ্রাফিয়ান ফলিকাল থেকে উসাইটটা বেরিয়ে আসা, সেটা কি বলছি আমরা? ওভিউলেশন। তাহলে এটা রজতচক্রের কততম দিনে ঘটে? তাহলে রজতচক্রের এটা 14তম দিনে ঘটে। তাহলে 14তম দিনে কি ঘটে? 14তম দিনে ওভিউলেশন ঘটে। তো তখন কি হয়? প্রথমে এলএইচ সার্জ, আর এই এলএইচ সার্জের কারণেই কিন্তু ওভিউলেশনটা ঘটছে। পরের প্রশ্ন দেখব, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি এর একটি উদাহরণ হলো। আইইউডি আগের দিনের প্রশ্নেও পেয়েছিলাম, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। তাহলে এটা ইন্টার ইউটেরাইন ডিভাইসেস, সেটাকে কি বলছে? আইইউডি। তাহলে এর একটি উদাহরণ হলো মালা এন। এই মালা এন যেটা রয়েছে এটা হচ্ছে কি? একটা কম্বাইন পিল। তাহলে মালা এনটা কি? এটা কম্বাইন পিল। কম্বাইন পিল, এটাকে আমরা কি বলি? ওসিপিএস। ওসিপিএস কি বলবো? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। তাহলে সেটাকে কি বলছি আমরা? ওসিপিস। তাহলে সেই রকম ওসিপিস
একটা হচ্ছে কম্বাইন পিল, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল। তাহলে প্রোজেস্টেরন অনলি পিল নাম দেখেই বুঝতে পারছি যেখানে কি থাকবে, এখানে শুধু থাকবে প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন অনলি পিল, এখানে থাকবে প্রোজেস্টেরন। আর যেটা কম্বাইন পিল হবে তাহলে সেখানে কি থাকবে, সেখানে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন। আর একটা মনে রাখবো, এই ওসিপিসগুলো এগুলো প্রধানত কি হয়, ওভিউলেশনে বাধা দেয়। ওভিউলেশন কি, তো একটু আগেই দেখলাম ওভিউলেশনে বাধা দেয়। তাহলে ওসিপিস কি করে, সাধারণত ওভিউলেশনে বাধা দেয়। তাহলে এরকম একটা কম্বাইন পিল যেখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই থাকে, তাহলে সেরকম একটা পিলের উদাহরণ হচ্ছে মালা এন। তারপর হচ্ছে কি ডায়াফ্রাম, এটাও আমরা আগের দিন দেখেছিলাম যে ডায়াফ্রাম একটা হচ্ছে কি ভৌত গর্ভনিরোধক একটা পদ্ধতি। তাহলে এটা একটা ভৌত গর্ভনিরোধক পদ্ধতি, যেক্ষেত্রে কি হয়, ওই সার্ভিক্সে একটা ক্যাপের মতো একটা অংশ, এই ডায়াফ্রামকে সার্ভিক্সে কি হয় আটকে দেওয়া হয়, যাতে কি হয়, এটা একটা বাধা দানকারী একটা পদ্ধতি। তাহলে এটা কি বলবো, এটা একটা বাধা দানকারী বা ব্যারিয়ার মেথড, বাধা দানকারী পদ্ধতি। যেখানে কি করা হয়, যে শুক্রাণুকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না, শুক্রাণু প্রবেশে বাধা দেওয়া হয়, তার জন্য বাধা দানকারী পদ্ধতি বলে। তাহলে এরকম বাধা দানকারী পদ্ধতিতে একটা তো ডায়াফ্রাম অবশ্যই। তাহলে এছাড়াও কি, কন্ডম একটা বাধা দানকারী পদ্ধতি, ফেমিডোম, ফেমিডোম কি, ফিমেল কন্ডম, তাহলে এটাও কিন্তু একটা বাধা দানকারী পদ্ধতি। তাহলে কন্ডম, ফেমিডোম বা ফিমেল কন্ডম, আর ডায়াফ্রাম, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ভৌত পদ্ধতি যে কিসের, গর্ভ নিরোধনের। এরপর কি ভ্যাসেকটমি, ভ্যাসেকটমি একটা স্থায়ী পদ্ধতি, ভ্যাসেকটমি একটা স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি। তার মানে কি বলছি, যে এই পদ্ধতির দ্বারা কি হয়, যে একবার এটা মানে ভ্যাসেকটমি একবার করে নিলে কি হবে, আর কিন্তু ফার্টাইল হওয়ার সম্ভব নয়, মানে আর গর্ভ আহ, মানে আর প্রেগনেন্সি আসা কিন্তু আর সম্ভব নয়, যদি কি করা হয়, যে এই ভ্যাসেকটমি করে নেওয়া হয়। ওই জন্যই কি বলা হচ্ছে স্থায়ী। বেশ, আর এগুলো কিন্তু আগেরগুলো স্থায়ী পদ্ধতি নয়। বেশ, এটা কাদের করা হয়, এটা পুরুষদের করা হয়, পুরুষদের হয়। আর কি করা হয়, এটা ভাঁজ ডিফারেন্স, তাহলে এটা ভাঁজ ডিফারেন্সকে কর্তন করে জুড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। তাহলে ভাঁজ ডিফারেন্সকে কর্তন করে বেঁধে দেওয়া হয়, যাতে শুক্রাণু কিন্তু যাতে না নিঃসৃত হতে পারে। বেশ, এবার কি কপার টি, তাহলে কপার টি যেটা আইইউডির উদাহরণ, এখানে উত্তর কপার টি হবে। বেশ, তাহলে এই যে আইইউডি ছিল, আমি এটা এটা মুছে দিই, তাহলে কোনো উত্তর কি হবে, কপার টি। তাহলে আইইউডি যেগুলো ছিল, আমরা এখানে লিখি একবার, আইইউডি, আইইউডিএস। তাহলে আইইউডিএস এর একটা নন মেডিকেটেড আর মেডিকেটেড। তাহলে এই নন মেডিকেটেড যেটা ছিল, সেটা কি একটা আগের দিন পড়েছিলাম, লিপিজ লুপ। আর মেডিকেটেড কি কি পড়েছিলাম, মাল্টিলোড 375, এটা একটা কপার-টি এর উদাহরণ। আর কি, এলএনজি 20, এলএনজি হচ্ছে নর লিভোনরজেস্ট্রাল 20। তাহলে লিভোনরজেস্ট্রাল, এলএনজি 20 কি ক্ষরণ করে, এটা প্রোজেস্টেরন। আর মাল্টিলোড 375 কি করে, কপার।
তাহলে একটা হরমোন নিঃসরণকারী হচ্ছে LNG20, আর কপার নিঃসরণকারী হচ্ছে মাল্টিলোড 370। আর লিপিড লুপ এটা কিন্তু কিছু ক্ষরণ করে না, এটা কি, এটা নন মেডিকেটেড। তাহলে একটা আইইউডির উদাহরণ হলো কি, কপারটি। আর এখানে ভ্যাসেকটমি পড়লাম। আর টিউবেকটমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি, যে এটা ফ্যালোপিয়ান টিউবকে কর্তন করে বেঁধে দেওয়া হয়। তাহলে এটা কাদের হয়, মহিলাদের। আর এটাও একটা কি, স্থায়ী, একটা স্থায়ী গর্ভনিরোধন পদ্ধতি। পরের প্রশ্ন দেখব, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র, একাধিক কি বলছে, একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ঘটনাটাকে কি বলবো, তখন সেই ঘটনাটাকে অবশ্যই কি বলবো, প্লিওট্রপি। বেশ, তাহলে সেই ঘটনাকে বলবো প্লিওট্রপি। এবার এই প্লিওট্রপির আমাদের দুটো রোগ সিলেবাসে আছে এখান থেকে। একটা হচ্ছে দুটো অস্বাভাবিকতা আর কি, একটা হচ্ছে PKU, ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে একটা ফিনাইল কিটোনুরিয়া, তাহলে যে ক্ষেত্রে কি হচ্ছে, কত নম্বর, 12 নং, 12 নং ক্রোমোজোম এর ত্রুটির কারণে হয়। আর 12 নং ক্রোমোজোম থেকে একটা উৎসেচক তৈরি হয়, সেটা কি, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। অ্যালানিন হাইড্রক্সিলেজ যেটা কি করে, ফিনাইল অ্যালানিনকে কিসে পরিণত করে, টাইরোসিন। তাহলে এই যে এখানে PH লিখে দিই, ফিনাইল অ্যালানিন টাইরোসিনে রূপান্তরিত করে। তাহলে এইটা না থাকলে, এই উৎসেচকটা না থাকলে, তাহলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে রূপান্তরিত হতে পারে না, সেই সমস্যাটাকে কি বলছি, ফিনাইল কিটোনুরিয়া। এছাড়াও একটি আছে, সেটা হচ্ছে অ্যালকাপ্টোনুরিয়া। বেশ, এই অ্যালকাপ্টোনুরিয়া এটা কত, এটা 3 নং ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়। আর এটা কি, হোমোজেন্টিসেট বা হোমোজেন্টিসিক অ্যাসিড ডিঅক্সিজিনেজ এই উৎসেচক তৈরির জন্য দায়ী ক্রোমোজোম হচ্ছে 3 নং ক্রোমোজোম। 3 নং ক্রোমোজোমের একটা জিন, আর সেটাতে ত্রুটি থাকলে এই অ্যাসিডটা, এই উৎসেচকটা তৈরি হয় না, যার জন্য অ্যালকাপ্টোনুরিয়া রোগ হয়। আর এদের একাধিক বৈশিষ্ট্য দেখা যায়, তো সেইগুলোই কি, প্লিওট্রপি। সেই বৈশিষ্ট্যগুলো প্লিওট্রপ, এই ঘটনাটা প্লিওট্রপি। এবার কি, মাল্টিপল অ্যালিল। তাহলে মাল্টিপল অ্যালিল বলতে কি, যখন একাধিক অ্যালিল, দুইয়ের অধিক অ্যালিল, একাধিক তো না, দুইয়ের অধিক অ্যালিল যখন একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী থাকে। যেমন আমরা যদি দেখি, তাহলে IA একটা অ্যালিল, IB একটা অ্যালিল, আর একটা ছোট হাতের I, বা যেটাকে আমরা I0 বলতে পারি। তো এই যে তিনটে, তাহলে এই দেখতে পাচ্ছি, এই একটা অ্যালিল, এই একটা অ্যালিল, আর এই একটা অ্যালিল, টোটাল তাহলে 1 2 3, এই তিনটে অ্যালিল মিলে কাকে নির্দেশ করে, ABO রক্তশ্রেণীকে, ABO রক্তশ্রেণী। তাহলে যখন একটি নির্দিষ্ট, একটি সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে দুইয়ের অধিক অ্যালিল থাকে, তো তখন তাকে কি বলবো, মাল্টিপল অ্যালিল, যেমন ABO রক্তশ্রেণী। আর এপিস্টেসিস কাকে বলবো, তাহলে এপিস্টেসিস বলতে এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, তাহলে আমরা ধরে নিচ্ছি এই দুটো সমস্ত ক্রোমোজোম, তাহলে দুটো কি, সমস্ত ক্রোমোজোম। সমস্ত ক্রোমোজোম। আর এখানে আছে কি, একটা অ্যালিল, আর এখানে আছে একটা অ্যালিল। তাহলে এখানে আমরা যদি ধরি এটা প্রকট অ্যালিল হয়, আর এটা যদি প্রচ্ছন্ন হয়, তাহলে কি হবে, তাহলে এ কে প্রভাবিত করবে, অর্থাৎ এই দুইজন একসাথে থাকলে এই প্রকট জিনটা এ কে প্রকাশ পেতে বাধা দেবে। সেটা আমরা সাধারণত মেন্ডেলের সূত্র থেকে জানি। কিন্তু যদি দেখি এপিস্টেসিস, তাহলে দেখবো এখানে আরেকটা অ্যালিল আছে, এই তো এই জিন জোড়া। তাহলে এই দুটো জিন জোড়ার একটি
এর বৈশিষ্ট্য প্রকাশে কি করবে, বাধা দেবে, তখন তাকে বলবো এপিস্টেসিস। যখন নন অ্যালিলিক জিনের একটি অ্যালিল অন্য এক জোড়া জিনের একটির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে দুটি নন অ্যালিলিক জিন, তাহলে এই একটা জিন আর এই 2 নম্বর জিন, তাহলে এর মধ্যে এই 2 নম্বর জিনের একটি অ্যালিল যদি 1 নম্বর জিনের একটি অ্যালিলের প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলবো এপিস্টেসিস। যদি এই 1 নম্বর জিনের একটি অ্যালিল এই জিনেরই অন্য অ্যালিলকে বাধা দিত, তখন সেটাকে কি বলতাম, সেটা বলতাম প্রকটতা। কিন্তু যখন দেখতে পাচ্ছি এই একটা অ্যালিল, এই একটা জিন 1 নম্বর, আর এই একটা 2 নম্বর জিন, দুটো তাহলে কি, এই দুটো তাহলে কি নন অ্যালিলিক জিন। তাহলে 2 নম্বর জিনের একটা অ্যালিল যদি 1 নম্বর জিনের একটা অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশকে প্রভাবিত করে বা বাধা দেয়, তখন তাকে কি বলবো, এপিস্টেসিস। তাহলে সেই ঘটনাটাকে এপিস্টেসিস বলবো। বেশ, আর কি আছে, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা তাহলে কি, যে দুটি অ্যালিলের মধ্যে কোনোটাই প্রকাশ না পেয়ে তার একটা অন্য বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কার দেখেছিলাম, সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। তাহলে একটা কি ছিল, কি ফুল, একটা ছিল হোয়াইট আর একটা ছিল রেড। তাহলে যখন কোন অবস্থায়, হেটেরোজাইগাস অবস্থায় কি দেখা যাচ্ছিল, যেটা হচ্ছিল সেটা হচ্ছিল পিঙ্ক। তাহলে না হোয়াইট না রেড, তাহলে কোনো বৈশিষ্ট্যটাই প্রকট নয়, একটা অন্যান্য বৈশিষ্ট্যের সৃষ্টি হলো, তাকে কি বলবো, অসম্পূর্ণ প্রকট। অর্থাৎ কোনোটাই সম্পূর্ণ প্রকাশ ঘটলো না। তাহলে এরও সম্পূর্ণ প্রকাশ করলো না হোয়াইটটার বা রেডটার, তো তখন তাকে কি বলবো, অসম্পূর্ণ প্রকটতা, যেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, সন্ধ্যা মালতী। পরের প্রশ্ন দেখব, জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি, আচ্ছা এটা কোনটি হবে, কোনটি সঠিক। বেশ, একটি কোডন সবসময় একাধিক অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে না। একটি কোডন কি বলছে, একাধিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটি কোডন কি হবে, একাধিক অ্যামাইনো অ্যাসিড কিন্তু হবে না। একটি কোডন বলছে একাধিক অ্যামাইনো অ্যাসিড, এটা হবে না। তাহলে একটি কোডন যদি একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করত, তখন কি বলতাম, অ্যাম্বিগুয়াস। সেই ঘটনাটাকে আমরা বলতাম অ্যাম্বিগুয়াস। তাহলে কি বলছি, যে যদি একটি কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করে, তখন তাকে বলবো অ্যাম্বিগুয়াস। কিন্তু আমরা কি জানি, জেনেটিক কোড হয় কি, নন অ্যাম্বিগুয়াস। তাহলে আমরা কি বলছি, এই জিনিসটা অবশ্যই অ্যাম্বিগুয়াস। এই প্রথম পয়েন্ট যেটা বলেছে, প্রথম পয়েন্টটা যদি বলি, তাহলে এটা অ্যাম্বিগুয়াস বলেছে। কিন্তু আমরা কি জানি, যে জেনেটিক কোডের বৈশিষ্ট্য হচ্ছে জেনেটিক কোড হয় নন অ্যাম্বিগুয়াস। তাহলে বোঝাই যাচ্ছে এই অপশনটা উত্তর হবে না। একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। তাহলে একাধিক কোডন, তাহলে 2 নম্বর কি, একাধিক কোডন। যদি আমরা এই উদাহরণটা মনে রাখি, যে সি সি সি, সি সি ইউ, সি সি জি, যাই হোক, সি সি এ, তাহলে এগুলো যেগুলোই থাকুক, সবগুলোর কোডের মানেই হচ্ছে কি, প্রোলিন। তাহলে দেখতেই পাচ্ছি যে একাধিক কোড একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, এখানে তাই বলা আছে একাধিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডের কোড করতে পারে। হ্যাঁ অবশ্যই পারে। তাহলে এখানে উত্তর কি হবে, সঠিক বলেছে, তাহলে উত্তর হবে এটা, অপশন বি। তাহলে এই ঘটনাটা কি বলবো, ডিজেনারেসি। ডিজেনারেসি, ডিজেনারেসি। বেশ, 3 নম্বর কি বলছে, জেনেটিক কোডটি সিঙ্গেলেট, ডাবলেট বা ট্রিপলেট প্রকৃতির হয় না। সিঙ্গেলেটও হয় না, ডাবলেট হয় না, কি হয়, ট্রিপলেট প্রকৃতি হয়। সবসময় 3টে করে পরপর নিউক্লিওটাইড মিলে একটা কোড করে। তাহলে জেনেটিক কোড কি হয়, ট্রিপলেট। তাই জন্য এটা হচ্ছে না, এটা হচ্ছিল না। এরপর কি বলছে, 4 নম্বর কি বলছে, যে পাশাপাশি অবস্থিত প্রথম কোডন শেষ হবার পূর্বেই দ্বিতীয় কোডন শুরু হয়ে যায়। তার মানে এখানে যদি থাকে এ ইউ জি জি সি যদি থাকে, তাহলে আমরা যদি দেখি এইটা একটা কোডকে নির্দেশ করছে, আবার এইটা শেষ হওয়ার আগেই এইখান থেকে এটা আবার একে একটা অন্য কোড করছিল, এরকম হয় না। তাহলে এ ইউ জি, এখানে একটা এ দিয়ে দিই, এ ইউ জি যদি একটা কোড হয়, তারপরে কি হবে, জি সি এ, এটা একটা কোড হবে। তাহলে এটা কি ওভারল্যাপ করছে না, তাহলে এটাকে কি বলে, নন ওভারল্যাপিং।
নন ওভারল্যাপিং। তাহলে কি বলছে এটাকে? নন ওভারল্যাপিং। বেশ, তাহলে এগুলো মনে রাখতে পারি যে এগুলো কি জেনেটিক কোডের কিন্তু বৈশিষ্ট্য। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে, তো আপাতত আমরা এখানে এই কটা অপশন আছে, এই কটাই মনে রাখি যে জেনেটিক কোডের বৈশিষ্ট্য হচ্ছে নন অ্যাম্বিগুয়াস, ডিজেনারেসি, ট্রিপলেট, নন ওভারল্যাপিং। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব, বিজ্ঞানী মিলার পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হলো। এটাতে বিশেষ কিছু আলোচনা করব না, তাহলে এখানে উত্তর কি হবে? H2, এটা CH4 হতো, তাহলে এটা CH4। তাহলে কি কি? H2, CH4, NH3 হবে, এটা NH3, আর জলীয় বাষ্প H2। তাহলে এগুলো মিলার আর উরের পরীক্ষায় পাওয়া গেছিল, মিলার আর উরের পরীক্ষায় এগুলো ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখব, খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? প্রথম বলছে খণ্ডিত জিনের এক্সন থেকে এমআরএনএ পাওয়া যায়। আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি দেখি, ইউক্যারিওটিক কোষ, তাহলে সেখানে যদি দেখি যে একটা এমআরএনএ, এটা এমআরএনএ, তাহলে এবার যদি দেখি যে এখান থেকে এইটা অংশটা, এই অংশটা, এই অংশটা ধরে নিই, যেটা আমি ডার্ক করে দিয়েছি, যে এই অংশটা কোনো কিছুর জন্য কোড করছে। আবার যদি দেখি এই অংশটা, মানে এটা প্রোটিন তৈরি করতে পারে আর কি, এই অংশটা যেটা ডার্ক করেছে এই অংশটা, আবার যদি এই অংশটা করতে পারে, এরকম যদি হয়, তাহলে তখন এই অংশগুলোকে কি বলবো? এই অংশগুলোকে বলবো এক্সন। এটা একটা এক্সন, আর এটা একটা এক্সন। আর এই মাঝে, তাহলে এই পোর্শনটা, মাঝে এই পোর্শনটা, এটা কি বলবো? ইন্ট্রন। এর মধ্যেই এক্সনটা, এটা প্রকাশিত হয়ে প্রোটিন তৈরি করতে পারে, আর এটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় না। ইন্ট্রন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় না, আর এক্সন কিন্তু কি তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। বেশ, তাহলে খণ্ডিত জিনের এক্সন থেকে এমআরএনএ গঠিত হয়। হ্যাঁ, তাহলে এই এক্সনটা, এটা প্রাথমিক এমআরএনএ, প্রাথমিক এমআরএনএ। তো সেখান থেকে কি হয়? শুধু এক্সনগুলো নিয়ে কি তৈরি করা হয়? এটা পরিণত এমআরএনএ তৈরি হয় আর কি, পরিণত এমআরএনএ। আর তখন কি হয়? এই ইন্ট্রনগুলো রয়েছে, এই ইন্ট্রনগুলোকে অপসারিত করা হয়, ইন্ট্রন অপসারিত হয়, সেই পদ্ধতিটাকে কি বলবো? স্প্লাইসিং। তাহলে স্প্লাইসিং পদ্ধতিতে এটা অপসারিত হয়। এটা কার ক্ষেত্রে দেখছি? ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। তাহলে খণ্ডিত জিনের এক্সন থেকে, এখানে কিন্তু জানতে চেয়েছে কোনটি সঠিক নয়, কোন তথ্যটি সঠিক নয়। তাহলে খণ্ডিত জিনের এক্সন থেকে এমআরএনএ তৈরি হয়, এটা তো সঠিক অবশ্যই, তাহলে উত্তর হবে না। প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে। এই এক্সন ইন্ট্রন যেগুলো আছে সেগুলো ইউক্যারিওটিকে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নয়, তাহলে এখানে উত্তর হবে কি? এটা। খণ্ডিত জিনের ইন্ট্রন থেকে এমআরএনএ গঠিত হয় না। হ্যাঁ, ইন্ট্রনগুলো তো বাদ যায়, এগুলো থেকে গঠিত হয় না। আর মানে এটা ঠিক আর কি, কোথায় গেল? তাহলে এটা তো ঠিক। আর ইউক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন ও এক্সন থাকে, এই যে ইন্ট্রন আর এক্সন ছিল, তাহলে এটাও ঠিক। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে বি, প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে। এটা থাকে না হবে, কিন্তু এখানে বলছে থাকে, তাই এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে। তাহলে মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে যদি থাকে দেখি, তাহলে লেভুলোজ আর ডেক্সট্রোজ, এটা মোটামুটি 38%, ডেক্সট্রোজ থাকে প্রায় 31%। তাহলে কি হবে? এই দুটোই সব থেকে বেশি থাকে, লেভুলোজ আর ডেক্সট্রোজ। তাহলে মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে লেভুলোজ এবং
রিস্ক রয়েছে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, কমন কোল্ড, এখানে একটা কমা দিতে হবে, কমন কোল্ড এটা একটা রোগ, কমন কোল্ড, আর একটা হচ্ছে কি নিউমোনিয়া। এবার কমন কোল্ড নিউমোনিয়া থেকে কি আলাদা, কারণ কি, কারণ নিউমোনিয়া বলছে নিউমোনিয়া সংক্রামক, পক্ষান্তরে কমন কোল্ড হলো অভাবজনিত রোগ। না, কমন কোল্ডও কিন্তু সংক্রামিত রোগ, এটাও সংক্রামিত এটাও সংক্রামিত, তার জন্য এটা উত্তর হচ্ছে না। বেশ, অভাবজনিত মানে কোনো একটা অভাবে, ভিটামিন বা কোনো পুষ্টি উপাদান কিছুর অভাবে যে রোগগুলো হয় সেগুলোকে অভাবজনিত রোগ বলে, অবশ্যই নিউমোনিয়া সেটা নয়। বেশ, এবার কি বলছে, নিউমোনিয়া ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়, নিউমোনিয়াকে কিন্তু ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায় না। তাহলে কি, যে এটা কি নিউমোনিয়া কি অ্যান্টিবায়োটিক খেতে হয় এর জন্য, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক। আর কি বলছে, পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই, হ্যাঁ কমন কোল্ডেরও কোনো ভ্যাকসিন কিন্তু নেই, কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই, এটা ঠিক, কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। বেশ, তাহলে এটা কিন্তু ওভারঅল এটা ভুল, তাহলে ওভারঅল এটা ভুল। বেশ, কি বলছে, নিউমোনিয়া ঘটে ভাইরাস দ্বারা, নিউমোনিয়া ঘটে বলছে ভাইরাস দ্বারা, আর পক্ষান্তরে কমন কোল্ড ঘটে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি দ্বারা, এটা ZAE হবে, তাহলে ইনফ্লুয়েঞ্জি দ্বারা। তাহলে এখানে উল্টো লেখা আছে যে নিউমোনিয়া এটা হয় হিমোফিলাসের জন্য, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তাহলে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এটা নিউমোনিয়া হয়, আর কমন কোল্ড যেটা হচ্ছে তাহলে হচ্ছে সেটা ভাইরাসের জন্য, তাহলে এটা উল্টে বলা আছে, তাহলে এটাও হবে না। আর বলছে সংক্রমিত বায়ু, সংক্রামিত করে বায়ুথলি সমূহকে, অর্থাৎ অ্যালভিওলাইকে, হ্যাঁ করে কে, নিউমোনিয়া। আর পক্ষান্তরে কমন কোল্ড নাক শ্বসন পথকে সংক্রামিত করে কিন্তু ফুসফুসকে নয়, হ্যাঁ এটাও ঠিক। তাহলে কি হবে, এখানে উত্তর হবে অপশন ডি, উত্তর অপশন ডি। পরের প্রশ্ন দেখব, পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন, তাহলে এটাও আমরা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। এবার এর জন্য যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস। আর আরএনএ পলিমারেজ এটা তো ট্রান্সক্রিপশনে কাজে লাগে, ট্রান্সক্রিপশন, ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ যে সেগুলো আর আলোচনা করছি না এখানে আপাতত। রাইবোনিউক্লিয়েজ আর টেক পলিমারেজ, এক্সোনিউক্লিয়েজ তো কি হয় যে কোনো একটা ডিএনএকে তার প্রান্ত থেকে একে কর্তন করতে পারে, তাকে কি বলবো, তাকে বলবো এক্সোনিউক্লিয়েজ। তাহলে এখানে পিসিআর এর জন্য, পিসিআর এর ফুল ফর্ম কি, পলিমারেজ চেইন রিয়াকশন। পলিমারেজ চেইন রিয়াকশন কেন করা হয় এগুলো আগের একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে, আর এখানে সেটা বলছি না। পরবর্তী প্রশ্ন দেখব, প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল, তাহলে এখানে কি হবে, এলিজা। এটা কি এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এবার এটা কি হয়, যে একটা উইন্ডো পিরিয়ড থাকে যখন, হ্যাঁ এবার এখানে কি, যেটা এটা কোন রোগের একটা পরীক্ষা, কোন রোগের উপস্থিতির পরীক্ষা, সেটা হচ্ছে কি এইডস। আর এই এইডস রোগটা যে ভাইরাসের, এটা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসটার নাম কি, ভাইরাসটার নাম হচ্ছে HIV। এগুলার ফুল ফর্ম লিখছি না, এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, আর HIV হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। বেশ,
তাহলে এবার এই ভাইরাস প্রবেশ করলে তাহলে কিছুদিন কি অবস্থায়, সুপ্ত অবস্থায় থাকে, কোনো প্রকার অ্যান্টিবডি এদের বিরুদ্ধে তৈরি হয় না, তো সেটাকে কি বলা হয়, উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডে কিন্তু কোনো রকম এই এলিজা টেস্টের দ্বারা কোনো কিন্তু রেজাল্ট আসবে না। তাহলে উইন্ডো পিরিয়ডে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট পদ্ধতিতে এই উইন্ডোজ পিরিয়ডের মধ্যে কিন্তু এইডস শনাক্তকরণ সম্ভব। এছাড়াও আগের দিন আমরা দেখেছিলাম সেই অ্যান্টিজেনকে প্রেসিপিটেট করা, তো সেই রকম একটা যে পদ্ধতি সেটা হচ্ছে কি RIA, রেডিও ইমিউনো অ্যাসে। তাহলে এটারও কিন্তু ফুল ফর্ম তাহলে জিজ্ঞাসা করছে, ইমিউনো অ্যাসে। তাহলে এটা মনে রাখতে হবে, RIA ফুল ফর্ম হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসে। আর ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে তো আমরা জানি কি হয়, যে ডিএনএ খণ্ডগুলোকে পৃথক করা হয়, ডিএনএ খণ্ড পৃথক করা হয়, পৃথক করা হয়। আর জিন থেরাপির সাহায্যে কি হয়, বিভিন্ন জিনগত রোগের ত্রুটি, জিন থেরাপিটা কি, যে কোনো ত্রুটিপূর্ণ জিনকে কোনো সঠিক জিন দ্বারা প্রতিস্থাপিত করাকে জিন থেরাপি বলে। এটা জিনগত রোগ, জিনগত ত্রুটি নিরাময় করা হয়। পরের প্রশ্ন দেখব, বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলে? তাহলে আমরা যদি দেখি এই অঞ্চলটাতে যা জলবায়ু, আর এই অঞ্চলটাতে আলাদা হবে, আর এই অঞ্চলটা খুব ঠান্ডা হবে। এই অঞ্চলটায় ধরে নিচ্ছি খুব ঠান্ডা, আর এই অঞ্চলটা দেখছি গরম। তাহলে এর মাঝামাঝি যে এই অঞ্চলটাতে, তাহলে এইটাতে একটা কি হবে, যে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়, তাহলে সেরকম একটা পরিবেশ দেখা যাবে। আর এই পরিবেশের যে জীববৈচিত্র্য ঠান্ডা অঞ্চলে আর এই গরম অঞ্চলে যে বৈচিত্র্য, এখানে একটা মাঝামাঝি অঞ্চলটাতে, মাঝামাঝি বাস্তুতন্ত্রে একটা জীববৈচিত্র্য গড়ে উঠবে। তো এইটাকে কি বলবো, এইটাকে বলবো ইকোটোন। তাহলে বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্র, এ একটা। তাহলে বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল, তাহলে এখানে যে জীববৈচিত্র্য দেখা যাচ্ছে তাকে কি বলবো, ইকোটোন। আর এখানে আরেকটা দেখবো আমরা, ইকো টাইপ কাকে বলে। তাহলে কোনো একটা প্রজাতির কোনো জীবের কিছু সদস্য যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে অভিযোজিত হয়ে ওই অঞ্চলেই তাদের শুধু আর পাওয়া যায়, তাহলে তখন তাকে বলবো, ওই জীবটাকে ওই অঞ্চলের ইকো টাইপ বলবো। তাহলে কোনো একটা জীবের কিছু জন একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে অভিযোজিত হয়ে সেখানেই থেকে গেল, এবং তখন তারা শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ হয়ে গেল, তখন ওই জীবগুলোকে ওই অঞ্চলের কি বলবো, ইকো টাইপ। পরের প্রশ্ন দেখব, প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? তাহলে প্রথমে কি দেখছি, অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতি। এই এন্ডেমিক প্রজাতি এর মানে হচ্ছে আঞ্চলিক, তাহলে এটা উদ্ভিদের প্রজাতি কতগুলো, 1500 এর বেশি উদ্ভিদ প্রজাতি থাকতে হবে। কীরকম, সংবহন কলাযুক্ত। হ্যাঁ, তো অবশ্যই এটা একটা শর্ত। অধিক সংখ্যায় বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, হ্যাঁ, তার মধ্যে প্রায় 75% কী হতে হবে, বিলুপ্ত হতে হবে। তাহলে অধিক মাত্রায় বনভূমি, না, এটা শর্ত না। তাহলে কি হবে, এ এবং বি উভয়ই। আর এছাড়া ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে, এগুলো নিয়ে আর আলোচনা করছি না, আগে এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখব, আর তোমরা কিন্তু অবশ্যই ওগুলোকে রিভিশন দিয়ে নেবে। বেশ, একক সময়ে একক অঞ্চলে, তাহলে কি বলছে, একক সময়ে একক অঞ্চলে উৎপাদক কি করছে, সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে, তাহলে সেটাকে কি বলবো, মোট প্রাথমিক উৎপাদন বা গ্রস প্রাইমারি প্রোডাকশন। তাহলে এটা কি, জিপিপি। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা মনে রাখবো, জিপিপি, সেখান থেকে যে রেসপিরেটরি লসটা হবে, তো সেখান থেকে আমরা পাবো নেট, এনপিপি, নেট প্রাইমারি প্রোডাকশন। তাহলে এটা আমরা মনে রাখতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এখানে 14টা এমসিকিউ শেষ। এরপরে আমরা কি পাবো, ছোট প্রশ্ন।
প্রথমে কি রয়েছে, ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগরেণুর অঙ্কুরোদ্গমে সাহায্য করে? তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গমে সাহায্য করে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি করবে, অঙ্কুরোদ্গমে সাহায্য করবে। এটা একটা কি উদ্ভিদ হরমোন। তাহলে এটা কোথা থেকে, ট্যাপেটাম থেকে নিঃসৃত হয়। আর ট্যাপেটামের যে কোষগুলো থাকে সেগুলো কি হয়, পলিপ্লয়েড এবং মাল্টিনিউক্লিয়েটেড। তাহলে এটা আমরা কিন্তু মনে রাখবো যে ট্যাপেটামে যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে কি পলিপ্লয়েড এবং মাল্টিনিউক্লিয়েটেড। এটা কি হয়, এটা পুষ্টি দেয় পরাগরেণুকে। পরের প্রশ্ন দেখব, কলোস্ট্রামে প্রধান উপাদান যেটা শিশুর রোগ প্রতিরোধে সহায়তা করে, তাহলে সেখানে মাতৃদেহ থেকে যেটা আসে সেটা কি, এটা অ্যান্টিবডি। তাহলে সেটা কি বলবো, ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে এটা রোগ প্রতিরোধ। তাহলে এটা কি, এই IgA, এটা মনে রাখবো, এটা কিন্তু একটা ডাইমার। আরেকটা আছে যেটা IgM, সেটা পেন্টামার। এইগুলো বাদ দিলে বাকি সব কিন্তু মনোমার হবে। তাহলে এটা যেহেতু ভারী, এটাও যেহেতু ভারী, এইভাবে মনে রাখতে পারি যে এই অ্যান্টিবডি গুলো কিন্তু কি ঘটায়, প্রেসিপিটেশন ঘটায়। তাহলে প্রেসিপিটেশন মানে, তাহলে এইসব অ্যান্টিবডিগুলো রক্তে যেসব অ্যান্টিজেনগুলো প্রবেশ করে সেই রক্তরসে, এই অ্যান্টিজেন এই অ্যান্টিবডিগুলো সেই অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে গিয়ে কি করে, রক্তরসের মধ্যে নিচে থিতিয়ে পড়ে, প্রেসিপিটেশন ঘটে। তাহলে আমরা মনে রাখতে পারি যেগুলো ভারী তো সেগুলোরই প্রেসিপিটেশন ঘটছে। যেহেতু এটা ডাইমার, এটা পেন্টামার, ভারী, তাই প্রেসিপিটেশন ঘটছে। আর কোনো একটা রোগ জীবাণু দেহে প্রথম প্রবেশ করলো, তখন আমাদের IgM এটা বেশি সক্রিয় হয়। আর সেই জীবাণু যখন দ্বিতীয়বার হবে তখন সেটা হবে IgG সক্রিয়। এই জিকে কিন্তু আমরা কি বলি, যে ম্যাটার্নাল অ্যান্টিবডি। এটা কি করতে পারে, এটা প্লাসেন্টা ভেদ করতে পারে, প্লাসেন্টা। আর এটা সব থেকে ক্ষুদ্র অ্যান্টিবডি। বেশ, তাহলে এই দুটোই যে প্রক্রিয়া ঘটায়, যে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করলে তার বাইরের দিকে একটা লেয়ার সৃষ্টি করে অ্যান্টিবডির, দিয়ে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। এই ঘটনাটা কি বলবো, অপসোনাইজেশন। তাহলে অপসোনাইজেশনের সাথে কারা কারা যুক্ত, IgM এবং IgG। আর প্রেসিপিটেশনের সাথে কারা যুক্ত, IgA এবং IgM। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে কোলেস্টেরমের কোন প্রধান উপাদান শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে, তার উত্তর কি হবে, IgA। তার উত্তর কিন্তু অবশ্যই IgA হবে। পরের প্রশ্ন দেখব, VNTR এর সম্পূর্ণ নাম। তাহলে এটা কিসে কাজে লাগে, DNA ফিঙ্গারপ্রিন্টিং। কে আবিষ্কার করেন DNA ফিঙ্গারপ্রিন্টিং? অ্যালেক জেফ্রি। তাহলে অ্যালেক জেফ্রি DNA ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করেন। তাহলে VNTR এর সম্পূর্ণ নাম, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। তাহলে ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। পরবর্তী প্রশ্ন দেখব, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? উচেরেরিয়া ব্যাংক্রফটি। তাহলে উচেরেরিয়া ব্যাংক্রফটি হচ্ছে ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। আর এর সংক্রামক দশা, তাহলে সেটা কি বলবো, মাইক্রোফাইলেরি। তাহলে মাইক্রোফাইলেরি হচ্ছে কি, যে ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর সংক্রামক দশা। বেশ, আর এখান থেকে কি মনে রাখতে পারি, যে এই ফাইলেরিয়া রোগের মুখ্য পোষক আর গৌণ পোষক। তাহলে মুখ্য পোষক হচ্ছে মানুষ, আর গৌণ পোষককে স্ত্রী কিউলেক্স মশকি।
আর যদি ম্যালেরিয়া রোগ হয় তাহলে সেখানে মুখ্য পোষক কে হয়ে যেত? মুখ্য পোষক হয়ে যেত স্ত্রী অ্যানোফিলিস মশকি, আর গৌণ পোষক কে হয়ে যেত? মানুষ। এটা কিন্তু উল্টো, এটা কিন্তু খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্ন দেখব, আইপিএম কি? আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড, এটা ফুল ফর্ম। তাহলে আইপিএম হচ্ছে একটা পেস্ট ব্যবস্থাপনা, একটা পেস্ট প্রতিরোধী ব্যবস্থাপনা, যেখানে কি হয়, যেখানে পেস্টকে সম্পূর্ণভাবে মেরে না ফেলে কীটনাশকের দ্বারা, কীটনাশকের ব্যবহার না করে তাকে সম্পূর্ণভাবে মেরে না ফেলে তাকে জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়, তাকে আইপিএম বলে। তাহলে পেস্টের কীটনাশক ব্যবহার ব্যতিরেকে বিভিন্ন পেস্টকে জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করাকে কি বলা হচ্ছে? আইপিএম, অখণ্ড পেস্ট ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, তাহলে এর দ্বারা কি করা হয়, যে সম্পূর্ণরূপে পেস্টের কি হয়, পেস্টের নিয়ন্ত্রণ করা হয়। এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। এছাড়া বলতে পারি কি, পেস্ট প্রতিরোধী বীজ ব্যবহার করা হয়। তারপর বলতে পারি যে যে জমিতে যে ফসলটা চাষ করা হয়েছে তার পাশাপাশি পেস্টদের জন্য কিছু পাশাপাশি কি করা, আগাছা চাষ করা। তো এইগুলো হচ্ছে আইপিএম এর উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন দেখব, অ্যালেনের সূত্রটি লেখো। এই অ্যালেনের সূত্রটা, এটা কার সাথে জড়িত? সেটা হচ্ছে কি, হোমিওথামস যে জীবগুলো, হোমিওথামস তাদের সংক্রান্ত, হোমিওথামস জীব। তাহলে হোমিওথামস গুলো সাধারণত কি হয়, উষ্ণ শোণিত জীব। এবার যারা উষ্ণ শোণিত জীব হয় তারা কি করে, তাদের বৃহৎ উষ্ণতার পার্থক্য সহ্য করতে পারে। হোমিওথামসরা কি করতে পারে, বৃহৎ উষ্ণতার পার্থক্য সহ্য করতে পারে। কিভাবে? ওরা যে অঞ্চলে যায়, যদি শীতল অঞ্চলে যায় তাহলে কি হবে, যে অতিরিক্ত ঠান্ডা অঞ্চলে গেলে কি হবে, যে তারা দেহের তাপকে বাইরে যেতে বাধা দেয়, আটকায়। আর যদি উষ্ণ অঞ্চলে যায় তাহলে দেহের ক্ষেত্রফল বাড়িয়ে দিয়ে দেহ থেকে তাপমাত্রাকে ত্যাগ করে দেয়। তাহলে অ্যালেনের সূত্রটা কি বলছে, যে বিভিন্ন উষ্ণ শোণিত প্রাণীরা তাদের পরিবেশ অনুযায়ী তাদের দেহের আকৃতি এবং দেহ গঠনকে পরিবর্তন করতে পারে, দিয়ে তাপ বর্জন বা তাপ গ্রহণটাকে নিয়ন্ত্রণ করে। সেটাই হচ্ছে কি অ্যালেনের সূত্র। তাহলে অ্যালেনের সূত্র কি, উষ্ণ শোণিত প্রাণীর জীবরা তাদের দেহের আকার এবং আকৃতি এর পরিবর্তন ঘটায় শীতল বা উষ্ণ পরিবেশে। তাহলে সেটাই হচ্ছে অ্যালেনের সূত্র। এবং কি হয়, যদি উষ্ণ পরিবেশে যায় তাহলে দেহের ক্ষেত্রফল বাড়িয়ে দেবে যাতে তাপ তারা বর্জন করতে পারে। আর যদি শীতল পরিবেশে যায় তাহলে তাদের ক্ষেত্রফলটা কমিয়ে দেবে যাতে তারা তাপটাকে তাপটার যে কি বলবো, যে বর্জন করা থেকে সেটা বাধা পায়, যাতে বর্জন না করে। তাহলে এটা হচ্ছে অ্যালেনের সূত্র। পরবর্তী প্রশ্ন কি দেখব, ভ্রূণ কোন অবস্থায় জরায়ুতে রোপিত হয়? তাহলে ভ্রূণ কোন অবস্থায় রোপিত হয়? ব্লাস্টোসিস্ট। তাহলে আমরা জানি যে প্রথমে কি হবে, জাইগোট থেকে কি হবে, মরুলা থেকে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা, তারপরে গ্লাস্টুলা, দিয়ে তারপরে সেখান থেকে কি হবে, ফিটাস। এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটার কখন প্রয়োজন পড়ে? তাহলে এটা কোন ক্ষেত্রে, যদি দেখা যায় যে গর্ভাবস্থায় যে ফিটাসটা রয়েছে তাহলে তার কোনো জিনগত ত্রুটি আছে, মাতার কোনো শারীরিক বা মানসিক সমস্যা, কোনো গর্ভনিরোধন পদ্ধতি যদি দেখা যায় ব্যর্থ হয়, তো সেই কারণে যদি গর্ভসঞ্চার হয়, তো এই রকম বিভিন্ন কারণের জন্য কিন্তু এমটিপি করার প্রয়োজন পড়ে। এটা 12 সপ্তাহ পর্যন্ত এটা নিরাপদ।
এমটিপি। তাহলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো? তাহলে হিস্টোন প্রোটিনের সাহায্যে যে বৃহৎ 2.2 মিটার যে ডিএনএ, আর লিখছি না যে এগুলো, শুধু লিখছি যে হিস্টোন প্রোটিনের সাহায্যে 2.2 মিটার দীর্ঘ ডিএনএকে ক্ষুদ্র একটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখার যে পদ্ধতি তাকেই বলবো ডিএনএ প্যাকেজিং। তাহলে ক্ষুদ্র কি বলবো, যে 2.2 মিটার ডিএনএ হিস্টোন প্রোটিনের সাহায্যে ওই নিউক্লিয়াসের ক্ষুদ্র স্থানে আবদ্ধ করে রাখার যে পদ্ধতি তাকে বলবো ডিএনএ প্যাকেজিং। তাহলে ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো? এবার এখানে আমরা পরপর কি করে গঠন হয় বলে দিতে পারি, যে নিউক্লিওজোমের গঠন, অলিগোনিউক্লিওজোমের গঠন, সলিনয়েডের গঠন, সুপার সলিনয়েডের গঠন, সেখান থেকে ক্রোমাটিড, সেখান থেকে ক্রোমোজোম। তো এইভাবে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। বেশ, সহপ্রকটতা কাকে বলে? তাহলে যখন দেখা যাবে যে কোনো একটা নির্দিষ্ট লোকাসে যে দুটি অ্যালিল থাকে, সেই দুটো অ্যালিল উভয়ই প্রকট, তাই উভয়ের বৈশিষ্ট্যই প্রকাশ পায়, তাকে সহপ্রকটতা বলে। তাহলে এরকম উদাহরণ কি? এবিও রক্ত শ্রেণীর এবি গ্রুপ, এবি ব্লাড গ্রুপ। তাহলে সেখানে আই এ থাকে আর আই বি থাকে। আই এ কি তৈরি করে দেয়? অ্যান্টিজেন এ, আর আই বি করে দেয় অ্যান্টিজেন বি। তাহলে কি দেখা যাবে যে আই বি রক্তে দুটো অ্যান্টিজেনই রয়েছে। তাহলে এটা একটা সহপ্রকটতার উদাহরণ। পরের প্রশ্ন দেখব, বায়োফর্টিফিকেশনের উদ্দেশ্যগুলো কি? তাহলে বায়োফর্টিফিকেশন জিনিসটা কি? তাহলে বায়োফর্টিফিকেশন হচ্ছে এখানে উদ্ভিদবিদ্যা আর জৈব প্রযুক্তিবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্লাস কে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তিবিদ্যা। এই দুটো বিদ্যাকে কাজে লাগিয়ে কি করা হয়? উদ্ভিদবিদ্যা আর জৈব প্রযুক্তিবিদ্যা, এই দুটো বিদ্যাকে কাজে লাগিয়ে উদ্ভিদের উৎপাদন, কোনো ফসলের উৎপাদন, তার গুণগত মান ইত্যাদি বৃদ্ধি করা হয়, সেই পদ্ধতিকে বলবো বায়োফর্টিফিকেশন। তাহলে উদ্ভিদবিদ্যা ও জৈব প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে উদ্ভিদের বা শস্যের উৎপাদন বৃদ্ধি এবং তার গুণগত মান বৃদ্ধির যে পদ্ধতি, সেটা কি বলবো? বায়োফর্টিফিকেশন। তাহলে এর উদ্দেশ্যগুলোই তো বুঝতে পারলাম কি, এর গুণগত মান বৃদ্ধি হবে, 2 নম্বর কি উৎপাদন বৃদ্ধি করা হবে, খরচ কমিয়ে আনা হবে। তো এই সমস্ত বিভিন্ন অভাবজনিত যে রোগগুলো, সেগুলো পুষ্টিগত অভাবজনিত রোগ, সেগুলোকে বাধা দেওয়া হবে। তো এইগুলো হচ্ছে কি বায়োফর্টিফিকেশনের উদ্দেশ্য। এসসিপি কি? তাহলে এসসিপি বিভিন্ন, যদি আমরা বলি শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, তাহলে এদের দেহ থেকে পাওয়া প্রোটিন নিয়ে কি করা হবে? এদের দেহ থেকে পাওয়া প্রোটিন থেকে যে অনুপূরক খাদ্য তৈরি হবে। মানুষ ও বিভিন্ন প্রাণীর কি হবে? অনুপূরক খাদ্য তৈরি করা হবে। অনুপূরক খাদ্য তৈরি করা হবে, তাকে বলা হবে কি? এসসিপি। তাহলে এসসিপি কি? শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীবের দেহ থেকে পাওয়া যে প্রোটিন থেকে মানুষ ও প্রাণীর অনুপূরক খাদ্য তৈরি করা হয়, তাকে এসসিপি বলে। এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। নাম সিঙ্গেল সেল প্রোটিন হলেও যে জীবটা হবে তাকে যে এককোষী হতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তাহলে এরকম একটা উদাহরণ, একটা শৈবালের উদাহরণ হচ্ছে স্পাইরুলিনা। এটা মনে রাখতে পারি। পরের প্রশ্ন দেখব, জিনোম ডিএনএ লাইব্রেরি কাকে বলে? তাহলে জিনোম ডিএনএ লাইব্রেরি বলতে যে কোনো একটা জীবের জিনোমে থাকা যে ডিএনএ, সেই ডিএনএকে সংরক্ষণ করার যে পদ্ধতি, তাকে বলবো জিনোম ডিএনএ লাইব্রেরি। তাহলে কোনো একটা প্রজাতির কোনো জীবের জিনোমের সম্পূর্ণ ডিএনএকে সংরক্ষণ করার যে পদ্ধতি, তাকে বলবো জিনোম ডিএনএ লাইব্রেরি। আর একটা সিডিএনএ লাইব্রেরি হয়। তাহলে কি বললাম? সিডিএনএ লাইব্রেরি। তাহলে সিডিএনএ লাইব্রেরি কি হবে? যে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে রিভার্স ট্রান্সক্রিপশনের ফলে যে কমপ্লিমেন্টারি পরিপূরক যে ডিএনএ তৈরি করা হয়, তো তার যে লাইব্রেরি তৈরি করা হয়, তাকে বলছি সিডিএনএ লাইব্রেরি। পরবর্তী প্রশ্ন দেখব, কঠিন এবার সংক্ষেপে এগুলো বড় প্রশ্ন। গ্রিন হাউস গ্যাসের কুপ্রভাব। তাহলে আপাতত আজকে এই যে 2 দাগের পর্যন্ত, যে মানে 2 নম্বরে 2 মার্কসের প্রশ্ন, তো সেগুলো পর্যন্ত যে আলোচনা করা হলো, আর বাকি এখানে বড় প্রশ্ন ছিল, সেগুলো আর আলোচনা করছি না। তো আবার পরের ক্লাসে
পরবর্তী পেজটা আলোচনা করা হবে।